কক্সবাজারের টেকনাফের 2টি পয়েন্ট থেকে 16 জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 11 জন পুরুষ, 3 জন নারী ও 2 জন শিশু রয়েছে। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় শিশু সহ 8 রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে গত রাতে টেকনাফের নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে হাজার হাজার রোহিঙ্গা ঢুকছেন বলে দাবি করেছেন স্থানীয়রা। কক্সবাজার ও টেকনাফ সীমান্তে বিজিবি কড়া অবস্থান নিলেও কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না রোহিঙ্গা অনুপ্রবেশ। বৃহস্পতিবার রাত থেকে টেকনাফের লম্বাবিল, ঝিমংখালী, কাঞ্জরপাড়া ও শাহপরীর দ্বীপ সহ নাফ নদীর 10টি পয়েন্ট দিয়ে বাংলাদেশে ঢুকছে রোহিঙ্গারা সহ বিভিন্ন স্থানে। তারা বলছেন, প্রায় 1 সপ্তাহ ধরে না খেয়ে থাকার পর কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন তারা। টেকনাফের সীমান্তবর্তী বাসিন্দারা রোহিঙ্গাদের খাবার সরবরাহের পাশাপাশি নানাভাবে সহায়তা করছেন। এলাকার লোকজন সবাই মিলে তাদের জন্য রাতের খাওয়ার ব্যবস্থা করে। স্থানীয় প্রশাসন জানায়, 1 শ্রেণীর দালালের হাত ধরে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দালাল চক্রের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। আনফরচুনেটলি যে মৃতদেহগুলো ভেসে আসছে সেগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। জাতিসংঘ বলছে, গত 6 দিনে 30,000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। স্থানীয়দের ধারণা, এই সংখ্যা লাখের কাছাকাছি পৌঁছে গেছে। ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সংঘর্ষ শুরুর পর থেকে এই পর্যন্ত কমপক্ষে 38,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। জাতিসংঘের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে বার্তা সংস্থাটি। রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে আরও জানানো হয়, গত কয়েকদিনে মিয়ানমারের সেনা অভিযানে অন্তত 400 রোহিঙ্গা মারা গেছে। মিয়ানমারের সেনাবাহিনীও সংঘর্ষে অন্তত 370 জন নিহত হবার তথ্য স্বীকার করেছে বলে জানায় রয়টার্স। চরমপন্থী জঙ্গিদের দমন করতে এই অভিযান চালানো হয়েছে বলে দাবি মিয়ানমারের। অন্যদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দাবি, দেশ ছাড়তে বাধ্য করতেই সেনাবাহিনী তাদের বাড়িঘরে আগুন দিচ্ছে এবং নির্বিচারে হত্যা করছে। গত 24 আগস্ট রাতে রাখাইন রাজ্যে একসঙ্গে 30টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে হামলা হয়। এর জন্য রোহিঙ্গা বিদ্রোহীদের দায়ী করে রাখাইনে অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। রোহিঙ্গা সংকটের সমাধানে সরকারকে আন্তর্জাতিক গোষ্ঠীর কাছে সহায়তা চাইতে হবে। এই সমস্যা সমাধানে বাংলাদেশ যৌথ অভিযানের যে প্রস্তাব দিয়েছে, সেই প্রস্তাবে মিয়ানমারের রাজি হওয়া উচিত, এমনটাই বলছেন সাবেক কূটনীতিকরা। রোহিঙ্গা সমস্যা সমাধানে কোফি আনান কমিশনের সুপারিশের কয়েক ঘন্টার মধ্যে রোহিঙ্গা ইস্যুতে আবার উত্তাল হয়ে ওঠে রাখাইন রাজ্য। এরপর গুলিতে আহত হয়ে ঘরবাড়ি পুড়ে যাওয়ায় মিয়ানমারের হাজার হাজার মানুষ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এই সপ্তাহে 2 বার বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এ বিষয়ে কড়া প্রতিবাদ জানায়। এরপর রোহিঙ্গা সমস্যা সমাধানে যৌথ সামরিক অভিযানের প্রস্তাবও দেয় বাংলাদেশ, যদিও এখনো মিয়ানমার এ বিষয়ে কোনো সাড়া দেয়নি। মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত অনুপ কুমার চাকমা বলেন, রোহিঙ্গা সমস্যার মূলে আছে তাদের নাগরিকত্ব দেওয়া না দেওয়ার বিষয়টি। মিয়ানমারের 134টি নৃগোষ্ঠীর মধ্যে রোহিঙ্গা বলে কোনো জাতিগোষ্ঠী নেই। তারা বলেছে, যতদিন পর্যন্ত এই জনগোষ্ঠী তাদেরকে রোহিঙ্গা হিসেবে চিহ্নিত করে নাগরিক হওয়ার চেষ্টা করবে, ততদিন পর্যন্ত তারা নাগরিকত্ব পাবে না। এটা হচ্ছে তাদের মেসেজ। আর একবার যদি বাংলাদেশের মূল ভূখণ্ডে তাদের স্থায়ী হওয়াটাকে স্বীকার করা হয়, তাহলে মিয়ানমারে তাদেরকে ফেরত পাঠানো আরো বেশি কষ্টসাধ্য হবে। যদি বাংলাদেশে চলে আসে, সমস্যা আরো জটিল হবে। তারা দাবি করতে পারবে না যারা মিয়ানমারের নাগরিক, কারণ তখন তাদের আরো হয়তো ডকুমেন্ট থাকবে না। ডকুমেন্ট থাকুক আর না থাকুক, তারা যদি ওই দেশে থেকেই যদি দাবি করে আমরা মিয়ানমারের নাগরিক, আমি অ্যাপ্লাই করতে চাই, এবং তারা যদি অ্যাপ্লাই করে, একটা সুযোগ আছে নাগরিক হওয়ার। বাংলাদেশ সরকারের এখন আন্তর্জাতিক সহায়তা নেওয়া ছাড়া বিকল্প নেই বলে জানান সাবেক এই রাষ্ট্রদূত। কিন্তু এই প্রথমত আন্তর্জাতিক ভাবে একটা নাড়াচাড়া শুরু হয়েছে। ব্রিটেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটা বৈঠকের অনুরোধ করেছে এবং তার সাথে ওআইসির দিক থেকে সেটা সমর্থন দেওয়া হয়েছে। ইরান, টার্কি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তারা উদ্যোগ গ্রহণ করেছে। এখন আন্তর্জাতিকভাবে যদি মিয়ানমারের উপর চাপ প্রয়োগ না করা যায়, তাহলে মিয়ানমারের
সামরিক বাহিনীর বা মিয়ানমার সরকারের রোহিঙ্গাদেরকে মিয়ানমার থেকে বিতাড়নের যে মহাপরিকল্পনা আছে সেটা কিন্তু ঠেকানো যাবে। এছাড়া শরণার্থী বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোরও বাংলাদেশকে দ্বার খোলার আহ্বান না জানিয়ে মিয়ানমার সরকারের উপর চাপ দেওয়া উচিত বলে মনে করেন এই দুই কূটনীতিক। ঈদের আগের দিন সব পথেই চোখে পড়ছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। কমলাপুর রেল স্টেশনে বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময় ছেড়ে যেতে না পারায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। আর মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে সময় মতো বাড়িতে পৌঁছানো নিয়ে রয়েছে সংশয়। রাত পোহালেই ঈদ, প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ি যেতে হবে যে কোনো মূল্যেই। ভাঙা সড়ক আর দীর্ঘ যানজটের কারণে অনেকে রেলপথের যাত্রাকেই বেশি স্বস্তিদায়ক মনে করেন। তাই ঈদের আগের দিনও কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময় ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রীদের। ছাড়ার কথা হলো 9টায়, কিন্তু 2 ঘন্টা হয়ে গেল, এখন পর্যন্ত ছাড়েনি। 2 ঘন্টা করে লেট হচ্ছে, এখন কতক্ষণ বসে থাকতে হয় তাও জানি না। কালকে ছুটি দিছে তো আমার করার কিছু ছিল না। কালকে রাত 2টা পর্যন্ত ছিলাম, কিন্তু কোনো ট্রেন পাইনি। নিষেধাজ্ঞা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদ দরজায় ঝুলে ইঞ্জিনের সামনে বসে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন যাত্রীরা। রিস্ক হলে কিছু করার নাই, তারপরে যাইতে হবে। মা বাবা আছে, ভাই বোন আছে, সবার সঙ্গে ঈদ করবো। অনেক মানুষ, খুব কষ্ট করে এখানে উঠছি আর দাঁড়িয়ে যেতে হবে। কষ্ট হওয়ার পরও যাচ্ছি, কারণ কষ্টের মাঝে আনন্দ আছে, যায় বাবা মার মুখ দেখবো। প্রতিটি স্টপেজে যাত্রী ওঠানামার জন্য অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে বলে ট্রেনগুলো নির্ধারিত সময় ছেড়ে যেতে পারছে না বলে জানান রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া যাত্রীদের চাপের কথা মাথায় রেখেই ঈদের আগের দিন 3টি বিশেষ ট্রেন রাখা হয়েছে। সারাদিনে আজকে বিভিন্ন রুটে 53টি ট্রেন যাবে, আর স্পেশাল ট্রেন 3টা ঠিক আছে। ইন্টারসিটি যা আছে সবই চলবে, কোনো সমস্যা নেই। ঈদ উপলক্ষে 2 মিনিট স্টপেজ যে হয় না, সেই জায়গায় 10 থেকে 15 মিনিট স্টপেজ লেগে যায়, যা যাওয়ার সময় লস করে এবং আসার সময় এটার এফেক্টটা হয়, যে কারণে গাড়ি আসলে বিলম্বে চলছে। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও ঘরমুখো মানুষের প্রবল ভিড় দেখা গেছে। দিন বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ বাড়ায় মহাসড়কগুলোতে থেমে থেমে যানজট সৃষ্টি হচ্ছে। শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাটে আটকা পড়েছে শত শত যানবাহন। প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে, গাড়ি পাইতেছি না। 6টার থেকে গাড়িতে উঠছি আমি, এখন পর্যন্ত জামই, খালি জাম। বাইপেলে পার হওয়ার পর এখান থেকে প্রচুর জ্যাম হয়ে রয়েছে রাস্তাটা। এত ভোগান্তি আর ঝুঁকি নিয়ে ঈদ যাত্রার সব ক্লান্তি ম্লান হয়ে যায় প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবার প্রত্যাশায়। ফাহমিদা শম্পা, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, ঈদে ঘরমুখো মানুষের খবর জানাতে এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী জাহিদ হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহিদ, লঞ্চে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন, আর লঞ্চ ছাড়ার যে সময়সূচি সেটা মানা হচ্ছে কিনা বা দেরি হচ্ছে কিনা সেই সম্পর্কে জানতে চাই। ইশরাত, ঈদের আর কয়েক ঘন্টা বাকি রয়েছে। ঈদের আনন্দ আপনজনদের সাথে ভাগাভাগি করে নেয়ার জন্য মূলত দক্ষিণাঞ্চলের মানুষগুলো তাদের যেই যানবাহনের যেই সুবিধা নৌপথ, সেই নৌপথের লঞ্চে তারা বাড়ি যাচ্ছেন। এবং এখানে কিন্তু আজ কিন্তু যাত্রীর সংখ্যা এখন পর্যন্ত অনেক কম, খুব বেশি চাপ নেই। এখানে যে পরিমাণ যাত্রী রয়েছে ছুটির দিন তুলনায় যাত্রী সংখ্যা খুবই কম। অন্যান্য সময় যেই পরিমাণ যাত্রী থাকে ঈদের এই সময়টাতে, সেই পরিমাণ যাত্রী কিন্তু এবারে সদরঘাট লঞ্চ টার্মে এখনো নাই। তবে ধারণা করা হচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে যাত্রী সংখ্যা আরো বাড়বে। দুপুর থেকে কিন্তু এখন তুলনামূলক যাত্রী সংখ্যা বেড়েছে এবং আস্তে আস্তে যাত্রী সংখ্যা আরো বাড়বে, যেহেতু এই যেই লঞ্চগুলো আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে লঞ্চগুলো রাখা হয়েছে এবং এই সদরঘাটে যে লঞ্চগুলো এখন রাখা হয়েছে, এই লঞ্চে কিন্তু যাত্রীরা উঠছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য। এবং এই লঞ্চগুলো কিন্তু বেশিরভাগ লঞ্চই হচ্ছে সন্ধ্যার দিকে ছেড়ে যাওয়ার কথা, অর্থাৎ সন্ধ্যার দিকে তাদের যে শিডিউল টাইম রয়েছে সেই শিডিউল টাইমে ছেড়ে যাবে। এখানে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারাও বলছেন যে লঞ্চের যেই টাইম নির্দিষ্ট যে সময় রয়েছে ছেড়ে যাওয়ার, যাত্রী তাদের হয়ে গেলে তারা লঞ্চগুলো ছেড়ে যাচ্ছেন। এবং লঞ্চে কিন্তু অতিরিক্ত বোঝাইয়ের এবার যাত্রীর এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই, কারণ লঞ্চগুলো যথেষ্ট বড় এবং যেই পরিমাণ যাত্রী রয়েছে সেই যাত্রীর কিন্তু খুব বেশি চাপ নেই এখন পর্যন্ত। হয়তো ধারণা করা হচ্ছে যে সন্ধ্যার দিকে এই যাত্রী সংখ্যা আরো বাড়বে বলেই আমরা মনে করছি। ইশরাত। দর্শক, এই মুহূর্তে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী মাহিম মুস্তাফিজ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। মুস্তাফিজ, ট্রেনের শিডিউল বিপর্যয়ের কথা শুনেছি আমরা, এখন সেখানে কি অবস্থা, আর ঝুঁকিপূর্ণভাবে ট্রেনের ছাদে চড়ে যে যাত্রীরা যাচ্ছেন সেই ব্যাপারে স্টেশন কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা নিয়েছেন কিনা বা তাদের পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে কিনা?
ইরশাদ, শিডিউল বিপর্যয়ের যে কথাটি বললেন, আমরা এখানকার স্টেশন ম্যানেজারের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, আসলে সকাল থেকে প্রায় প্রত্যেকটি ট্রেনেরই শিডিউল বিপর্যয় যে যে কথাটি বলা হয়, অর্থাৎ সময় যে দেরি হয়েছে সেটি প্রায় প্রত্যেকটি ট্রেনের, অর্থাৎ সর্বোচ্চ একটি ট্রেনের 4 থেকে 4.5 ঘন্টা পর্যন্ত দেরি হয়েছে, এমনও কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনেছি। এবং এইমাত্র যে ট্রেনটি আসলো সেটিও কিন্তু প্রায় 4 ঘন্টা 20 মিনিট দেরিতে স্টেশনে আসলো। সকাল থেকে আন্তনগর এক্সপ্রেসের 20টি ট্রেন ছেড়ে গেছে, যার মধ্যে প্রায় সবগুলোতেই এই দেরি হওয়ার এই খবরটি আমরা জানতে পেরেছি। এছাড়া লোকাল যে 8টি ট্রেন ছেড়ে গেছে সেগুলো মোটামুটি একই অবস্থা। আর ট্রেনে ছাদে যাত্রী আসার যে বিষয়টি বললেন, এখনো পর্যন্ত আসলে ছাদে তেমন কোনো যাত্রীকে আমরা যেতে দেখিনি, বা স্টেশন থেকে আসলে তাদেরকে সেই ব্যবস্থাটি রাখা হয়েছে, যে কারণে এখনো পর্যন্ত ছাদে কোনো যাত্রী বোঝাই দেখা যাচ্ছে না। অল্প কিছু সংখ্যক যাত্রী যদি যায়, সেগুলো আসলে স্টেশন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে। কিছু যাত্রী ছাদে চড়ছে, তবে বেশিরভাগ ট্রেনেই কিন্তু ছাদ ফাঁকা রেখে যাচ্ছে, এমনটি আসলে স্টেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তবে শিডিউল বিপর্যয়ের কারণে কিন্তু এখানে যাত্রীদের মধ্যেও আসলে এক ধরনের হতাশা কাজ করছে, যে আসলে কখন তারা বাড়ি ফিরবে সেই সময়টি নিয়ে কিন্তু সন্দিহান। তবে স্টেশন কর্তৃপক্ষ বলছে আসলে তারাও তাদের সর্বোচ্চ চেষ্টাটি করছেন, কিন্তু যেহেতু ট্রেন আসতে দেরি হলে তাদেরও আসলে এক্ষেত্রে কিছু করার নাই।